আসসালামু আলাইকুম। আজ 22 জানুয়ারি 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। দ্বন্দ্ব থাকলেও ঐক্য চায় জামায়াত ও ইসলামী আন্দোলন, বিএনপিও খুঁজছে ইসলামী মিত্র। হাসিনার নির্দেশে শিশুদের রাখা হয় আয়না ঘরে। হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির উদ্যোগ। এবার বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে ইসলামী দলের মধ্যে সবচেয়ে বড় দুটি দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুটি ইসলামী দল হলেও দূরত্ব অনেক। জামায়াতে ইসলামীর সিনিয়র নেতা বা জেলা উপজেলা পর্যায়ের কোনো নেতাই চরমোনাইয়ের বিরুদ্ধে প্রকাশ্যে কোনো বক্তব্য না দিলেও ভেতরে চরম অসন্তোষ রয়েছে। অন্যদিকে প্রচণ্ড জামায়াত বিরোধী মনোভাব রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের মধ্যে। বিভিন্ন সময়ে নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের বক্তব্যে তা প্রমাণিত। প্রতিটি নেতাকর্মী জামায়াত ইসলামীর কঠোর সমালোচক। এমন পরিস্থিতিতে বগুড়ায় দল দুটি দূরত্ব কমিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুপচাচিয়া উপজেলার জিয়ানগর এবং গুনাহার এই দুই ইউনিয়নে জামায়াত চরমোনাই ঐক্য গড়েছে। গত 28 ডিসেম্বর জিয়ানগর ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি আজিজুল হক এবং সাধারণ সম্পাদক ময়জউদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী রাজনীতির ঐক্যের বৃহত্তর স্বার্থে জিয়ানগর ইউনিয়নে জামায়াত ইসলামীর প্রার্থী না থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ হজরত আলীকে স্থানীয়ভাবে সমর্থন দিলাম। এই ঐক্যের সুবাতাস পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এর পরের দিন গুনাহার ইউনিয়নে জামায়াত সমর্থিত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহেরকে সমর্থন দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবিতে দেখা যায় নূর মোহাম্মদের প্রধান নির্বাচনী অফিসে এসে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেন দলটির দুপচাচিয়া উপজেলা সভাপতি এবং দুপচাচিয়া আদমদিঘি সংসদীয় আসনের হাতপাখার প্রার্থী মোহাম্মদ শাহজাহান তালুকদার। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সেক্রেটারি মিনহাজ তলরাবি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা আলী আকবর, উপজেলা সহকারী অর্থ সম্পাদক নিয়ামুল ইসলাম। এই বিষয়ে জামাত সমর্থিত গুনাহার ইউনিয়ন পরিষদের প্রার্থী নূর মোহাম্মদ বলেন, ইসলামী আন্দোলনের উপজেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এই জনপদে ইসলামের মহান বার্তাকে একসঙ্গে ছড়িয়ে দেব লাখো প্রাণে। ইউনিয়ন পরিচালনায় ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে পাশে রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করছি। জানা যায় 80-র দশকের আগে চরমোনাই মাদ্রাসায় জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন শিবিরের কার্যক্রম ছিল। রাজনৈতিক দল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তৈরির প্রেক্ষাপট নিয়ে দল দুটির মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, যা এখনও অব্যাহত আছে। বাংলাদেশে ইসলামী রাজনীতির ঐক্যকে কেন্দ্র করে চরমোনাইয়ের মরহুম পীর ফজলুল করিম, জামায়াতের সাবেক আমির গোলাম আজম, মতিউর রহমান নিজামী সহ বিভিন্ন ইসলামী দলের নেতারা একাধিকবার বৈঠক করেছেন। চরমোনাইয়ের প্রথম পীর মাওলানা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুর রহিমের নির্বাচনে তাকে ভোট দিতে আহ্বান জানিয়েছিলেন। এদিকে জাতীয় ঐক্য সহ বিভিন্ন বিষয়ে ঐকমত্য গড়তে বিএনপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিসের নেতারা। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অন্যদিকে খেলাফত মজলিসের 9 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ এবং মহাসচিব আহমেদ আব্দুল কাদের। বৈঠকের পর খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, আমরা যারা আন্দোলন করেছি সেই সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করা সহ 7টি পয়েন্টে বৈঠকে আমরা একমত হয়েছি। এর আলোকে আমরা কাজ করব ইনশাআল্লাহ। বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য সাধন করা এবং সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করা। 5 আগস্ট যে কারণে বিপ্লব হয়েছিল এটাকে অটুট রাখা। জামায়াত ইসলামী ও বাংলাদেশ শাসনতন্ত্র আন্দোলনের মধ্যে ঐক্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আলহামদুলিল্লাহ, ভালো। এই দুই দলের ঐক্যে বিএনপি চিন্তিত কিনা জানতে চাইলে তিনি বলেন, এখানে কনসার্নের কিছু নাই। বাংলাদেশে যারাই রাজনীতি করেন তারাই রাজনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসাথে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। এটা নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন।
নাটকীয় এই পট পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। এমনই একটি তদন্তে দেখা যাচ্ছে ক্ষমতাচ্যুত সাবেক সরকারের আমলে অন্যান্য মানুষের সঙ্গে শিশুদেরও গোপন কারাগারে আটক রাখতেন শেখ হাসিনা। সেখানে চলত নির্যাতন, এমনকি জিজ্ঞাসাবাদের সময় চাপ সৃষ্টির জন্য শিশুদের ব্যবহার করা হতো, যার মধ্যে শিশুকে মায়ের দুধ পান করতে দিতে অস্বীকার করার ঘটনাও রয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশের গোপন আটক কেন্দ্রে বন্দী শত শত লোকের মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল বলে জানিয়েছে বর্তমানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জোরপূর্বক গুমের তদন্তকারী একটি কমিশন। জোরপূর্বক গুমের তদন্তকারী এই কমিশন মঙ্গলবার তার প্রাথমিক প্রতিবেদনে বলেছে, অন্তত অর্ধ ডজন শিশু তাদের মায়েদের সাথে মাসের পর মাস জেলের ভেতরে কাটিয়েছে। আটক রাখার সময় জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের লিভারেজ হিসেবে, অর্থাৎ মানসিক চাপ সৃষ্টির মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে তাদের দুধ পান করতে দিতে অস্বীকার করার ঘটনাও রয়েছে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি বর্তমানে সেখানেই অবস্থান করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইতোমধ্যেই হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাসিনা সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের শত শত নেতাকর্মীকে বিচার বহির্ভূত হত্যা এবং আরও শত শত মানুষকে বেআইনিভাবে অপহরণ ও গুম সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। কমিশন বলেছে, নারীদের তাদের সন্তান সহ নিখোঁজ হয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার বিশদ বিবরণ তাদের কাছে রয়েছে, যার মধ্যে সর্বশেষ এই ধরনের ঘটনা ঘটে 2023 সালে। এছাড়া কমিশন এই বিষয়ে এক গর্ভবতী নারীর ঘটনাও উল্লেখ করেছে। গর্ভবতী ওই নারীকে তার 2টি ছোট বাচ্চা সহ আটকে রাখা হয়েছিল এবং সেই আটক কেন্দ্রে তাকে মারধরও করা হয়েছিল। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কমিশন বলেছে, একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের এমন একটি বন্দিস্থানের কক্ষ দেখিয়েছেন যেখানে তাকে শিশুকালে তার মায়ের সাথে বন্দি করে রাখা হয়েছিল। আর এই আটক কেন্দ্রটি পরিচালনা করত আধা সামরিক বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। কমিশনের প্রতিবেদনে লেখা হয়েছে, তার মা আর কখনোই ফিরে আসেনি। অন্য একটি ঘটনায় এক দম্পতি এবং তাদের শিশুকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের সময় বাবাকে চাপ দেওয়ার জন্য মানসিক নির্যাতনের অংশ হিসাবে শিশুটিকে মায়ের দুধ খাওয়ানো থেকে দূরে রাখা হয়েছিল। অবশ্য ক্ষমতায় থাকাকালীন হাসিনার সরকার জোরপূর্বক গুমের এসব ঘটনা অস্বীকার করত। সাবেক এই সরকার দাবি করেছিল, নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন। কমিশন বলছে, নিরাপত্তা বাহিনীর হাতে অপহৃত প্রায় 200 বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছেন। লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, আমাদের দেশে বহু ধরনের রাজনৈতিক দল রয়েছে। সময়ের প্রয়োজনে ভারতের জাতীয় কংগ্রেস, নিখিল ভারত মুসলিম লীগ, আওয়ামী লীগ ও বিএনপি সহ বড় বড় রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে। 24 সালে যারা সুসংগঠিত আন্দোলন করেছে, তারা যদি রাজনৈতিক দল গঠন করতে চায় তাহলে কেউ বাধা দিতে পারবে না। তিনি বলেন, দেশ যদি রাজনীতির ভিত্তিতে চলে তাহলে রাজনৈতিক দল অপরিহার্য। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দল ছাড়া চলে না। অথচ তরুণদের রাজনৈতিক দল গঠন নিয়ে বিদ্যমান দলগুলোর মধ্যে সংশয় দেখা দিয়েছে। তারা মনে করেন, তরুণরা যদি দল করে তাহলে আমাদের কি হবে? সত্যিকার অর্থে আমাদের রাজনৈতিক দল প্রয়োজন। তারা ক্ষমতাসীন দলের জবাবদিহিতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে। অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, 2024 সালের 36 জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা বুঝতে ব্যর্থ হয়েছিল। শুধু দেশ নয়, বিদেশি সংস্থাগুলো ব্যর্থ হয়েছিল। দেশের জনগণ ঐক্যবদ্ধ হলে কি করতে পারে তা আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। সুতরাং জনগণের আকাঙ্ক্ষা পূরণে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মানুষ যেন নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করতে হবে। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান প্রণয়ন করতে হবে। মানুষে মানুষে বৈষম্য দূর করতে হবে। শোষণ নিপীড়ন বন্ধ করতে হবে। সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। সব ধরনের হত্যা, গুম, খুন বন্ধ করতে হবে, কারণ এগুলো বৃদ্ধির কারণে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছিল। তিনি আরও বলেন, আজ জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র করা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। কেন ঘোষণাপত্র হবে না? অবশ্যই ঘোষণাপত্র হওয়া উচিত।
সলিমুল্লাহ খান বলেন, সংস্কার করতে উপদেষ্টারা ভয় পাচ্ছেন কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার না করতে বিভিন্ন রাজনৈতিক দল সরকারকে প্রেসারে রাখছে, তারা বিভিন্ন কাজে বাধা দিচ্ছে। আমরা বলেছিলাম রাষ্ট্রপতির অপসারণ করতে হবে, সংবিধান বাতিল করতে হবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো বাধা দিয়েছে। আমরা বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো দ্রুত এই জায়গা থেকে সরে আসবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের উদ্ধৃতি দিয়ে আইন মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানায়। এর আগে একই দিন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা রেড অ্যালার্ট জারির বিষয়টি সাংবাদিকদের সাথে শেয়ার করেন। পরে রাত ৯টায় আইন মন্ত্রণালয় এক সংশোধিত বার্তায় জানায়, রেড অ্যালার্ট জারির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আমরা যা কিছু করতে পারি তা করছি, আরও কিছু করার দরকার হলে আমরা পরিস্থিতি অনুযায়ী তা পর্যালোচনা করব। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার অগ্রগতি নিয়ে আইন উপদেষ্টা বলেন, আমরা ভারতের কাছে প্রত্যর্পণের জন্য চিঠি পাঠিয়েছি। যদি ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তবে এটি বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে তা স্পষ্টভাবে লঙ্ঘন হবে। দেশব্যাপী ব্যাপক সমালোচনা ও নানা মহলের দাবির মুখে কয়েকটি খাতের পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনর্নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার এ সংক্রান্ত 4টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুসারে ওষুধ, মোবাইল ফোন ও আইএসপি সেবা, রেস্তোরাঁ, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ, এই 4টি ক্ষেত্র থেকে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। প্রজ্ঞাপনে ওষুধ শিল্পের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, সকল জনগোষ্ঠীর জন্য চিকিৎসা সেবাকে আরও সহজতর করার লক্ষ্যে ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে পূর্বের হার 2.4% বলবৎ রাখা হয়েছে। এতে মোবাইল ফোন ও আইএপি সেবার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, দেশের ডিজিটাইজেশন কার্যক্রম চালু রাখতে মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার উপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার উপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া রেস্তোরাঁর ক্ষেত্রে 3 স্টার, 4 স্টার, 5 স্টার ব্যতীত অন্যান্য রেস্তোরাঁর অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে রেস্টুরেন্টে খাবারের মূল্য বৃদ্ধি পাবে না। মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ক্ষেত্রেও বৃদ্ধিপ্রাপ্ত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমত নিজের আত্মসম্মান ধরে রাখুন, দ্বিতীয়ত নিজেকে ছোট ভাবুন। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা নিজেকে নিজের অবস্থানে এমনভাবে দাঁড় করাই যে মানসিকভাবে জটিলতার মধ্যে পড়ে যাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একজন সাধারণ মানুষ, স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই, তাহলে এই জটিলতার মধ্যে পড়বেন না। যখনই আপনি নিজেকে মনে করবেন অনেক কিছু, বড় হয়ে গেছেন, বিশাল ব্যক্তিত্ব, তখন নানা কিছু করতে গিয়ে আপনার মধ্যে একটা দ্বিধার পর্দা তৈরি হবে। সুতরাং আসুন নিজেকে আমরা ছোট ভেবে জীবনকে স্বাভাবিক রাখি। দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসম্মান বজায় রাখা। হ্যাঁ, এই পৃথিবীর অনেক কাজ আছে যেগুলোতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। যেমন কাউকে অনুরোধের নামে বিরক্ত করা, বারবার ধর্ণা দেয়া, এতে আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। এতে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাজটি হয়ে যাবে বারবার অনুরোধের কারণে, কিন্তু না। আপনি যদি আপনার আত্মসম্মানকে বজায় রেখে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন, তাহলে ওই বারবার অনুরোধের চেয়ে বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি এবং কার্যকর হতে পারে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সাউদ বলেছেন, ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্ভাব্য যুদ্ধ এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখতে এই ধরনের সংঘাত প্রতিরোধে সবাইকে উদ্যোগী হতে হবে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দ্য ডন। প্রিন্স ফয়সাল আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন এই অঞ্চলে যুদ্ধের ঝুঁকি বাড়াবে না, বরং ট্রাম্প প্রশাসন সংঘাতের বিপক্ষে অবস্থান নিয়েছে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরমাণু কর্মসূচি নিয়ে ইতিবাচক অগ্রগতি আশা করছেন তিনি। রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রিন্স ফয়সাল আশা প্রকাশ করেছেন ট্রাম্পের নতুন প্রশাসনের ইরান নীতি গঠনমূলক হবে এবং তেহরান সেই নীতির প্রতি ইতিবাচক সাড়া দেবে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সংলাপ চালানোর বিষয়ে তিনি যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, ইরান ও ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধ অথবা আমাদের অঞ্চলের যে কোনো ধরনের যুদ্ধ অবশ্যই এড়ানোর চেষ্টা করা উচিত। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রাম্প প্রশাসন সরাসরি সংঘাতে আগ্রহী নয়। আমি মনে করি না নতুন মার্কিন প্রশাসন যুদ্ধের ঝুঁকি বাড়াবে, বরং প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেছেন যে তিনি সংঘাত চান না। বিশ্লেষকরা মনে করেন, প্রিন্স ফয়সালের এই মন্তব্য ইসরায়েল হামাস যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে চলমান সংকট মোকাবেলায় সৌদি আরবের কূটনৈতিক অবস্থান তুলে ধরে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের 2023 সালের 7 অক্টোবরের হামলার ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি। মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন বলে ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। সেনাবাহিনীর প্রকাশিত পদত্যাগপত্রে হালেভি বলেছেন, 7 অক্টোবর ব্যর্থতার জন্য নিজের দায় স্বীকার করে তিনি বিদায় নিচ্ছেন। তিনি বলেছেন, সামরিক বাহিনীর উল্লেখযোগ্য সাফল্যের সময়ে তিনি পদত্যাগ করছেন। তবে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের সব লক্ষ্য অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন হালেভি। পদত্যাগকৃত ইসরায়েলি এই সেনাপ্রধান বলেছেন, যুদ্ধের সব উদ্দেশ্য এখনও অর্জিত হয়নি। হামাস ও এর শাসন করার ক্ষমতাকে আরও ধ্বংস, জিম্মিদের প্রত্যাবর্তন নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাবে সেনাবাহিনী। আর এর মধ্য দিয়ে হামাসের হামলায় বাস্তুচ্যুত ইসরায়েলিরা ফিরে আসতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি। এদিকে গাজার দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ডের প্রধান মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যানও পদত্যাগ করেছেন। হামাসের সঙ্গে বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতি কার্যকরের কয়েকদিনের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষ এই দুই কর্মকর্তার পদত্যাগের ঘটনা ঘটেছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কিবুৎসে ঢুকে অতর্কিত হামলা চালান গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। ইসরায়েলে প্রবেশের পর প্রথমে এলোপাথারি গুলি চালিয়ে 1210 জনকে হত্যা করেন তারা। পরে সেখানে 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গাজায় বন্দী রাখেন হামাস যোদ্ধারা। এই জিম্মিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর গত 15 মাস ধরে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত 46,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় গত রোববার স্থানীয় সময় সকাল 11:15টার দিকে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। চুক্তির বাস্তবায়ন শুরুর পরপরই বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।